আসসালামু আলাইকুম। ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। এই কোর্সে গ্র্যাজুয়ালি আমি আপনাদের অটোক্যাড বিগিনার লেভেল থেকে একদম প্রফেশনাল লেভেলের ড্রাফটিং শেখাবো। বেসিক্যালি এই কোর্সটি সিভিল এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য ডিজাইন করা হলেও চাইলে যে কেউ এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করে প্রফেশনাল লেভেলের যে কোনো ড্রয়িং করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত গ্র্যাজুয়ালি করার পরে যদি কেউ সিভিল এবং আর্কিটেকচারাল 2Dর সকল প্রকার ড্রয়িং করতে না পারেন তাহলে আমি কথা দিচ্ছি লাইফে আর কোনোদিন ভিডিও তৈরি করব না। এই কোর্সটি করার জন্য আপনাদের আমাকে একটি পয়সাও দিতে হবে না এবং আপনাদের কাছে আমার কোনো চাওয়ারও নেই। আমি শুধু এটুকুই চাই যে আমি যেটুকু জানি সেইটুকু দিয়ে অন্যের কিছুটা হলেও যেন কোনো উপকারে আসে। যাই হোক, সকল ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আরেকটি কথা, যদি আমার এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে এবং আমার এই সম্পূর্ণ কোর্সটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। এর বিনিময়ে আমি কখনোই আপনাদের কাছ থেকে বলবো না যে আমাকে কিছু দেন। শুধু আমার একটাই চাওয়া, প্লিজ আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যাতে করে আমি ভিতরে ইন্সপায়ার হই পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। না হলে কি হয়, কয়েকটা ভিডিও মেক করার পরে দেখা যায় যে কোনো রেসপন্স, কোনো সাবস্ক্রাইব বা কোনো লাইক বা শেয়ার বা কমেন্ট না করার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আর ভিডিও তৈরি করার ইন্সপায়ারটা পাওয়া যায় না। সো দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের রিলেটেড আর্কিটেকচারাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সকল ডিপার্টমেন্টের জন্য যে সকল সফটওয়্যারের প্রয়োজন হয়, যেমন আপনি অটোক্যাড বলেন, 3D ম্যাক্স, মায়া, অটোডেস্ক, তারপরে হচ্ছে আপনারা মনে করেন যে ইট্যাপস, স্টেট প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর। সো এরকম আরো তো আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার জন্য প্রফেশনালি আমাদের কিন্তু অনেকগুলো সফটওয়্যারের প্রয়োজন হয় এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কিন্তু ওই সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখাটা মাস্ট। কারণ আপনি যে লেভেলের হন, ডিপ্লোমা লেভেলের ইঞ্জিনিয়ার হন অথবা গ্র্যাজুয়াল লেভেলের ইঞ্জিনিয়ার হন, আপনাকে কিন্তু যখন জব সেক্টরে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এই সফটওয়্যার সম্পর্কে অবশ্যই পরিপূর্ণ ধারণা রাখতে হবে। সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো আশা করা যায় আমি আমার এই চ্যানেল থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত সফটওয়্যার আছে গ্র্যাজুয়ালি সব সফটওয়্যারই আপনাদেরকে আমি টিউটোরিয়াল আকারে ভিডিও তৈরি করে দিতে পারবো। কিন্তু এই কোর্সটিতে আমি মূলত প্রায় 30টা বা তার বেশি ক্লাস করাবো এবং প্রত্যেকটা ক্লাস মোর দেন 1 আওয়ার হবে। সো বুঝতে পারছেন, এই 30টার বেশি ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে। এরকম টিউটোরিয়াল আপনি ইউটিউবে খুঁজে একটা চ্যানেলও পাবেন না। প্রত্যেক চ্যানেলে দেখবেন কিছু ভিডিও তৈরি করা আছে, আবার কিছু ভিডিও নাই, আবার কিছু ভিডিও দেওয়া আছে। তো এখানে আমার 1 পয়সাও কোনো লাভ নেই। শুধু আমার লাভটা কি, এখানে আমি আপনাদের করাতেছি, এখানে আমার প্র্যাকটিস হচ্ছে। প্লাস আমি চাচ্ছি যে আমি যেটুকু জানি সেটুকু দিয়ে অন্যের কিছুটা হলেও হেল্প হোক। কারণ আমি এই কাজগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে শিখছি এবং আমি চাই যে আপনারা আমার কাছ থেকে কিছুটা হলেও উপকৃত হন। এটুকুতেই আমার সান্ত্বনা। আমার অন্য কিছু আর লাগবে না। সো ভুল ত্রুটি যদি কিছু করে থাকি, যেহেতু এটা একটা লেন্দি টিউটোরিয়াল প্রসেস, সো আমি গ্র্যাজুয়ালি ভিডিও মেক করতেই থাকবো। সো আমারও কিছু ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি তো এমন না যে আমি সবকিছু জানি। আমার জ্ঞানও তো অনেক সীমিত, লিমিটেড। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই সীমিত জ্ঞান, লিমিটেড থেকে যেটুকু জানি সেটুকু দিয়ে অন্যের কিছুটা হলেও, কিঞ্চিৎ পরিমাণ হলেও উপকারে আসতে চাচ্ছি। সেই কারণে মূলত ভিডিওগুলা মেক করা। সো প্লিজ আমাকে ইন্সপায়ার করার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ
আচ্ছা, বেশি কথা তো বলে লাভ নেই। যে করবে অল্পতেই করবে। আর যে করবে না তাকে হাজার বলেও হবে না। সো সমস্যা নেই। আপনার যদি চ্যানেলটি ভালো লাগে, আপনি যদি মনে করেন না আপনি চ্যানেল থেকে কিছু শিখতে পারবেন, সো তাহলেই একমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অযথা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে আমার চ্যানেলটি আপনার জন্য উপকারী, আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, সো প্লিজ দেন আপনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় না এখান থেকে কোনো কিছু শেখার আমার নেই, সো প্লিজ ইগনোর মাই ভিডিও। ওকে? সো I think we should go forward because already we have wasted our valuable time, which is not good for us. So let's start our first class. In first class, I will discuss about. In first class, I will discuss about. In first class, I will discuss about uh, an overview of civil engineer and architectural engineer. Then I will discuss an abstract about AutoCAD software, and then I will show you a full project. Okay, যে প্রজেক্টটা আমি হচ্ছে আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে সম্পন্ন করে দেখাবো সেরকম একটা ফুল প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কনস্ট্রাকশন কোর্স ইনস্ট্রাকশন ফর অটোক্যাড ট্রেনিং, মানে আমার এই ট্রেনিংটা করার জন্য আপনাকে আমি কিছু কোর্স ইনস্ট্রাকশন দিচ্ছি। এর প্রথম ক্লাসে আমি আপনাকে করাবো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে যেহেতু এই টিউটোরিয়ালটি অটোক্যাড সফটওয়্যার বেসের উপর তৈরি, সেজন্য আমি প্রথম ক্লাসে আপনাদের অটোক্যাড সফটওয়্যারের যে সাময়িক যে বিষয়গুলো সেগুলো আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। দেন আমি আপনাদের এই কোর্সে যে প্রজেক্টটি সম্পূর্ণ করাবো সেরকম একটি ফুল প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। সেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর্কিটেকচারাল পার্ট আর একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট। সো আর্কিটেকচারাল পার্টে আমার থাকবে হচ্ছে ফ্লোর প্ল্যান থাকবে, সেকশন থাকবে, এলিভেশন থাকবে, চারদিকের এলিভেশন থাকবে। সো এই জিনিসগুলো হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যানের অন্তর্ভুক্ত। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন প্ল্যানের ক্ষেত্রে থাকবে হচ্ছে কলাম লেআউট, বিম লেআউট, কলাম সেকশন, ফুটিং সেকশন, তারপরে থাকবে হচ্ছে ফাইলস। সো এরকম আরো যে বিভিন্ন কাজগুলো আছে এই কাজগুলো থাকবে হচ্ছে আমার হচ্ছে স্ট্রাকচারাল পার্টে। সো এইভাবে আমি আমার সেকেন্ড ক্লাসে আপনাদেরকে হচ্ছে অটোক্যাড যে টোটাল ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেস সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দেব। দেন আমি হচ্ছে অটোক্যাডের মধ্যে যে টুলস বারগুলো আছে সেই টুলস বার সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত কাজ দেখাবো এবং বিস্তারিত প্র্যাকটিস করাবো। ওকে, তো এইভাবে আমি হচ্ছে আমার হচ্ছে ক্লাসগুলা করাবো। দেন 3 নাম্বার ক্লাস থেকে আমি আপনাদের হচ্ছে একবারে একটা পরিপূর্ণ একটা প্ল্যান তৈরি করব এবং যে প্ল্যান হচ্ছে একটা সাইড প্ল্যান অঙ্কন করে নেব এবং তারপরে হচ্ছে সেটব্যাক রুলস দেব। সেটব্যাক রুলস হচ্ছে একটা বিল্ডিং এর জন্য আমাদের যে নির্মাণকৃত যে জায়গা সেই জায়গা থেকে আমাদের হচ্ছে চারপাশে আমাদের কিছু অংশ ছেড়ে দিতে হয় রাজুকের রুলস অনুযায়ী। সো আমরা হচ্ছে রাজুকের রুলস অনুযায়ী কোন পাশে কি পরিমাণ জায়গা ছেড়ে দিতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সো 4 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর তৈরি করে দিব এবং 5 নাম্বার ক্লাসে হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেন 6 নাম্বার ক্লাসে 6 ফ্লোর টু টিপিক্যাল ফ্লোর প্ল্যান। সো এইভাবে বেসিক্যালি আমি আমার এই সকল কোর্সগুলো হচ্ছে আপনাদেরকে করাবো। এখানে প্রায় দেখা যাচ্ছে আমি সেকশন, লেআউট, বিম লেআউট, রিইনফোর্সমেন্ট, ডিটেইল, স্ল্যাব, পাইল লেআউট, পাইল ক্যাপ, ইলেকট্রিক্যাল নোড, ইলেকট্রিক্যাল প্ল্যান সবকিছু এখানে আছে। এখানে মোটামুটি 26টা ক্লাস দেওয়া আছে, কিন্তু আমি জানি এরপরে আমার আরো 7 থেকে 10টা ক্লাস বেশি লাগবে, কারণ এরপরে আমি আরো অনেক কিছু যুক্ত করব। এখানে আমি সবকিছু বিষয় যুক্ত করতে পারি নাই, আমার এখনো সবকিছু কমপ্লিট করতে পারি নাই। সো আশা করা যায় আমাদের 30টার উপরে ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস মোর দেন 1 আওয়ার, কারণ একটা প্ল্যান পরিপূর্ণভাবে করতে গেলে, খুঁটিনাটি বিষয় বোঝাইতে গেলে 1 ঘন্টার সময় কিছুই না, 1 ঘন্টার সময় দিয়ে সম্ভব না আসলে। এই জন্য প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা বেশি হয়তোবা হবে। সো প্লিজ বোরিং ফিল না করে আপনারা আমার এই সকল ক্লাসগুলো হচ্ছে দেখবেন। সো প্রতিদিন চেষ্টা করবেন একটা ক্লাস সুন্দরভাবে শেষ করে ওটা প্র্যাকটিস করে বারবার দেখার, প্র্যাকটিস করার, দেন আপনারা পরের ক্লাসটা করবেন। এভাবে আপনি গ্র্যাজুয়ালি ক্লাসগুলো করবেন এবং আমি সপ্তাহে আপনাদের আমি 2টা থেকে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করব।
এটা হচ্ছে এই কোর্স রিলেটেড, এবং এর বাইরে হয়তো আমি অন্যান্য ভিডিও আপলোড করব, কিন্তু সেগুলো হচ্ছে এই কোর্সের রিলেটেড না। এই কোর্স রিলেটেড হলে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে গ্র্যাজুয়ালি আপনাদের লেখাই থাকবে, ঠিক আছে? সো আপনারা ক্লাস বাই ক্লাস ওয়াইজ ভিডিওগুলো দেখবেন। কখনোই একটা ভিডিও দেখে ওটা প্র্যাকটিস না করে কখনো অন্য একটা ভিডিও দেখবেন না, ঠিক আছে? আপনি একটা ভিডিও দেখবেন, বুঝবেন, বুঝে প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ইমেইল থাকলে ইমেইলে লিখতে পারেন, অথবা ফোন নাম্বার থেকে ফোন করতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো এইভাবে আমি কাজগুলো হচ্ছে শেষ করব। সো এখন তাহলে আমাদের প্রথম ক্লাসে যাওয়া যাক। আমাদের প্রথম ক্লাসের বিষয়বস্তু ছিল হচ্ছে an overview of civil engineer and architectural engineer. ওকে, সো আমাদের আরেকটা স্লাইড আছে, আমরা সেখানে যাই। সেখানে যাই আমি আপনাদেরকে হচ্ছে প্রথম ক্লাস সম্পর্কে যে তিনটা বিষয় আলোচনা করার কথা ছিল, an overview of civil engineer and architectural engineer, then a summary of AutoCAD software, then একটা পরিপূর্ণ প্রজেক্ট আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো। ওকে, সো আমার আরেকটা হচ্ছে এই যে আরেকটা স্লাইড হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম ক্লাসের স্লাইড। এখানে বলছিলাম প্রথমে আমি আপনাদের আলোচনা করব হচ্ছে ওভারভিউ অফ সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। আসলে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারকে অনেকেই একই মনে করে, কিন্তু আসলে বাস্তবে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারটা হচ্ছে এক না, ঠিক আছে? দুইটা ইঞ্জিনিয়ার হচ্ছে একটা পরিপূরক বা ইন্টার রিলেটেড, কিন্তু আমরা কখনোই দুইটাকে এক বলতে পারবো না। ওকে, আসলে সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে the father of the father of engineer, the father of engineer. ওকে, the father of engineer। এখানে একটা জিনিস ভুল আছে, সিভিল ইঞ্জিনিয়ার is the father of language। সো না, সিভিল ইঞ্জিনিয়ার is the father of engineer। ওকে, সো এখানে একটা ভুল হয়েছে, যে এখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার is the father of engineer, not language। ওকে, সো প্লিজ আপনারা এটা ক্ষমার চোখে দেখবেন, এটা হচ্ছে একটা মিস্টেক। ওকে, আমি তো আজ এ হিউম্যান, আমার তো মিস্টেক হতেই পারে। ওকে, সো এটা হবে সিভিল ইঞ্জিনিয়ার ইজ দ্য ফাদার অফ ইঞ্জিনিয়ার। আসলে সিভিল ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের পিতা বা জনক বলা হয়। ওকে, কারণ আমাদের এই পৃথিবীতে সামরিক ইঞ্জিনিয়ারের পরে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে সবচেয়ে পুরাতন একটা হচ্ছে ইঞ্জিনিয়ার সেক্টর। ওকে, সামরিক ইঞ্জিনিয়ারকে বলা হয় হচ্ছে প্রথম ইঞ্জিনিয়ারিং সেক্টর। সামরিক ইঞ্জিনিয়ারিং এর পরে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্থান। ওকে, সো এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বর্তমান প্রেক্ষাপটে এবং আগেও এর গুরুত্ব অপরিসীম, এবং বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব আরো অনেক অপরিসীম। ওকে, কারণ আমাদের এখন দৈনন্দিন আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, আমাদের কান্ট্রি, আমাদের পৃথিবী আরো ডেভেলপ হচ্ছে। সো আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবদান আসলে দিন দিন বেড়ে চলছে। অ্যাকচুয়ালি সিভিল ডিপার্টমেন্টকে মোটামুটি 6টি ক্যাটাগরিতে ভাগ করা যায়, লাইক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ওয়াটার রিসোর্স। এই 6টা বিষয়ের সমন্বয়ে সিভিল ইঞ্জিনিয়ার সাবজেক্টটি গঠিত। ওকে, আমরা যারা ডিপ্লোমা এবং বা গ্রাজুয়েশন লেভেলে আপনারা দেখে থাকবেন যে আমাদেরকে হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্টেশন, জিওটেকনিক্যাল, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্স এই সম্পর্কে প্রচুর বইয়ের একটা প্যাকেজ পড়ানো হয়। সেটা ডিপ্লোমা লেভেলেও পড়ানো হয় বাংলা ভার্সনে, এবং সেটা গ্রাজুয়েশন লেভেলেও আমাদের বিএসসি লেভেলেও সেটা করানো হয়। ওকে, আপনি দেখবেন যে এই ছয়টা ক্যাটাগরি মিক্স করে কিন্তু আপনাকে পড়ানো হয় অনেকগুলো সাবজেক্ট। ওকে, তো আপনি যখন গ্রাজুয়েশন শেষ করবেন সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারপর আপনারা যখন হচ্ছে মাস্টার্স করতে যাবেন, তখন আপনাকে এই 6টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় চুজ করে তার উপরে আপনাকে থিসিস বা রিসার্চ করতে হবে মাস্টার্স করার জন্য। যে কোনো একটা বিষয়, লাইক আপনি পছন্দ করতে পারেন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, অথবা আপনি পছন্দ করবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, অথবা পছন্দ করেন জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন, ওয়াটার রিসোর্স। হ্যাঁ, ইট উইল বি ভ্যারি ফর পারসন টু পারসন। এক মানুষের চয়েস, এক মানুষের প্যাশন, এক মানুষের পছন্দ বিভিন্ন রকম হতে পারে। আপনি এই সবগুলা সেক্টরই কিন্তু রিলেটেড ইন সিভিল ডিপার্টমেন্ট। সো আপনি এই 6টার মধ্যে থেকে আপনার যেখানে ভালো লাগে, আপনার যেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই সাবজেক্ট, সেই ক্যাটাগরিতে আপনি পছন্দ করবেন, দেন সেটার উপর আপনি কি করবেন, হায়ার এডুকেশন করবেন, মাস্টার্স করবেন, এবং
পসিবল হলে এটা নিয়ে পিএইচডি করতে পারেন। ওকে, আসলে এই সিভিল ইঞ্জিনিয়ারটা মূলত প্রথম শুরু হয়েছিল মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা, যা বর্তমানে ইরাক নামে পরিচিত। আপনারা দেখে থাকবেন মিশরের পিরামিড এবং কানাত পানি ব্যবস্থাপনা, যা খ্রিস্টপূর্ব 4000 অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় থেকে মূলত সিভিল ইঞ্জিনিয়ারদের আগমন। এবং আধুনিক যুগে 1800 শতকে স্মিথসন সর্বপ্রথম নিজেকে স্বঘোষিত সিভিল ইঞ্জিনিয়ার বলে ঘোষণা করেন এবং তিনি এডিস্টন লাইট হাউস তৈরি করেন। ওকে, আপনারা গুগলে যে লিখতে পারেন এডিস্টন লাইট হাউস, এটা লিখে সার্চ করবেন। মূলত এডিস্টন লাইট হাউসটাই হচ্ছে তৈরি করেছিলেন প্রথম স্বঘোষিত আধুনিক সিভিল ইঞ্জিনিয়ার, যিনি নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে নিজেকে ঘোষণা করেন। তার নামটা হচ্ছে স্মিথসন। কত শতাব্দে? অষ্টাদশ শতাব্দীতে। ওকে, এরপরে 1818 সালে লন্ডনে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়। এর প্রায় 10 বছর পরে 1828 সালে পেশা হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারকে স্বীকৃতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নরউইচ ইউনিভার্সিটিতে প্রথম সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট পড়াশোনা শুরু করা হয়, সেটা হচ্ছে 1819 সালে। কিন্তু তখন থেকে কিন্তু এই বিষয়ে ডিগ্রি প্রদান করা হতো না। এটার প্রথম পড়াশোনা শুরু হয় 1819 সালে, বাট এর ডিগ্রি প্রদান শুরু হয় 1835 সাল থেকে। ওকে, এবং এরও প্রায় 70 বছর পরে, দ্যাট মিনস 1905 সালে প্রথম নারী হিসেবে নোরা স্ট্যানস্টন প্রথম এই সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিগ্রি অর্জন করেন। এবং এর আগে কিন্তু অনেক পুরুষই এই বিষয়ের উপর ডিগ্রি অর্জন করলেও কোন নারী এই বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেনি। বর্তমান সময়ে কিন্তু আপনি দেখবেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মূলত পুরুষদের সংখ্যাই বেশি, কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে অনেক নারীও এই পেশাকে আসতে পছন্দ করে এবং তারা এই পেশার উপরে পড়াশোনা করে, এই পেশার উপর তারা ডিগ্রি অর্জন করে এবং তারা তাদের নিজস্ব প্রফেশনাল লাইফেও কিন্তু তারা তাদের হচ্ছে যে স্কিল সেটা কিন্তু তুলে ধরতে বা প্রদর্শন করতে পারতেছেন। ওকে, সো আসলে আমরা বলতে পারবো না যে সিভিল ডিপার্টমেন্ট শুধু ছেলেদের বা সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট বা আর্কিটেকচার শুধু মেয়েদের, এরকম কোনো বিষয় না। বর্তমান আর্থসামাজিক সমাজে আমাদের কিন্তু হচ্ছে ছেলে মেয়ে উভয় সমান এবং তারা চাইলে যে কেউ যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারে এবং যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে তারা তাদের প্যাশন, তাদের যে স্কিল সেটা প্রদর্শন করতে পারে। ওকে, সো এই মোটামুটি ছিল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো আশা করা যায় আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি হয়তোবা জানি আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি জানতে পারেন, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র নলেজ থেকে আমি চেষ্টা করেছি আপনাদের কিছুটা হলেও সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছুটা হলেও তথ্য বা ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ কি, আমি যেহেতু এই টিউটোরিয়ালটি সিভিল এবং আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট স্টুডেন্ট বা এই রিলেটেড যারা আছেন তাদের জন্য তৈরি করতেছি, সেজন্য আমি আপনাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড নলেজ দেওয়ার চেষ্টা করলাম। কারণ আসলে উইদাউট ব্যাকগ্রাউন্ড নলেজে ইট ওয়াজ ভেরি টাফ। ওকে, সো এই জন্যই আমি আপনাদেরকে প্রথমে কিছুটা এই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছুটা বললাম, যাতে আপনারাও এটা সম্পর্কে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনারাও যেন কিছুটা জানতে পারেন এই বিষয়ের উপর। সো এরপরে আসে হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কোনো পার্ট না। যদিও আমরা বলি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে আর্কিটেকচারাল কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং পার্ট না। এটা হচ্ছে নিজস্ব একটা শৈল্পিক ব্যাপার। এটা ডিপেন্ড করে একটা দেশের আর্থসামাজিক উন্নয়ন, সংস্কৃতি, কালচার, ট্র্যাডিশন, রিলিজিয়ন সবকিছুর বিষয়ের বিন্যাসই কিন্তু হচ্ছে একজন স্থপতি প্রদর্শন করেন। যেমন আমাদের প্রাচীন যে স্থপতিগুলো, যে প্রাচীন যে নিদর্শনগুলো আছে, যেমন লাইক পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি, ষাট গম্বুজ মসজিদ সহ আমাদের দেশে যে আরো প্রাচীন যে স্থাপত্যিক যে নিদর্শনগুলো আছে, এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখবেন যে হচ্ছে তৎকালীন সময়ের ধর্ম, বর্ণ, শ্রেণী, সংস্কৃতি, ট্র্যাডিশন এই সকল বিষয়ের সাথে কিন্তু ইন্টার রিলেটেড এবং এই সকল বিষয়ের কারণে কিন্তু এই
এই যে নিদর্শনগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আর্কিটেকচারাল কিন্তু ওয়ার্ক। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা নিদর্শন, স্থাপত্যিক নিদর্শন। ওকে, সো সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের কোনো সেক্টর না, এটা হচ্ছে একটা শৈল্পিক 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 বিষয়। যার যেরকম শিল্প চেতনা তার সেই রকম ভাবেই আপনি হলো এই জিনিসটাকে তুলে ধরতে পারবেন। ওকে, সো আর্কিটেকচার মূলত ডিপেন্ড করে হচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণী, লাইক হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন, সবকিছুর বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আর্কিটেকচারাল তাদের যে শৈল্পিক যে চেতনা, তার মাধ্যমে কিন্তু তারা কিন্তু একটা ডিজাইনকে বিন্যাস করে একটা প্যাটার্ন আকারে কিন্তু উপস্থাপন করতে পারে। ওকে, সো আশা করা যায় আপনারা সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারালের যে বিষয়ে যে মোটামুটি যে একটা ধারণা আপনারা হয়তো পেয়েছেন। আমি জানি হয়তো আপনারা এর থেকে বেশি কিছু জানতে পারেন। সো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি এই টিউটোরিয়ালে আপনাদের বিভিন্ন ড্রয়িং এবং ড্রাফটিং দেখাবো। আসলে ড্রয়িং এবং ড্রাফটিংকে কিন্তু বলা হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষা। আমরা যেমন আমাদের মনের ভাব প্রকাশের জন্য কিন্তু ভাষা ইউজ করি, আমাদের মাতৃভাষা ইউজ করি। সো লাইক আমাদের পৃথিবীতে কিন্তু প্রায় ৩,৫০০-এর উপরে কিন্তু মাতৃভাষা আছে, এবং যে যার মাতৃভাষার মাধ্যমে তাদের নিজস্ব মনোভাব কিন্তু প্রকাশ করে অন্যের কাছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আমরা যে সাধারণ যে ভাষা ইউজ করি, এই ভাষার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। আমাদের ইঞ্জিনিয়ারিং একটা ভাষা আছে, সেই ভাষার নাম হচ্ছে ড্রয়িং। ওকে, তো এজন্য ড্রয়িংকে ইংরেজি ইঞ্জিনিয়ারিং এর ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো বুঝতে পারছেন, যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি ড্রয়িং নাই জানেন, নাই বোঝেন, নাই করতে পারেন, তাহলে আপনাকে কখনোই একজন ইঞ্জিনিয়ার বলা যাবে না, এবং আপনি কখনোই আপনার ভিতরের যে স্কিল সেটা কিন্তু আপনি কিন্তু কাউকে উপস্থাপন বা প্রকাশ করতে পারবেন না, কারণ আপনি ড্রয়িং জানেন না। কারণ ড্রয়িং ছাড়া কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং ভাবে আপনি কাউকে কোনো কিছু বোঝাইতে পারবেন না সাধারণ ভাষায়। সেজন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ড্রয়িং জানাটা মাস্ট, এবং ড্রয়িং জানার যতগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে সবথেকে বেসিক প্রিলিমিনারি একদম মাস্ট এসেনশিয়াল একটা সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। এই অটোক্যাড সফটওয়্যার ছাড়া আপনি কোনোভাবেই ড্রয়িং করতে পারবেন না। যদিও ড্রয়িং এর জন্য আরো অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু সবথেকে জনপ্রিয়, পপুলার, বহুল ব্যবহৃত এবং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার হচ্ছে অটোক্যাড সফটওয়্যার, এবং এই সফটওয়্যার সম্পর্কে আমি আপনাদের ধারাবাহিকভাবে একবারে বেসিক বিগিনার লেভেল থেকে একবারে আপনারা যেন প্রফেশনাল লেভেলের যে কোনো আর্কিটেকচারাল এবং 2D ড্রয়িং করতে পারেন, সেই টিউটোরিয়াল আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। যদিও আমি আপনাদেরকে অনেক স্লোলি দেখাবো, সেজন্য আপনাদের ভিডিওগুলো হয়তো দেখতে বোরিং লাগতে পারে, কারণ প্রত্যেকটা ভিডিও দেখবেন যে মোর দেন 1 আওয়ার, লাইক সামটাইমস ইট হ্যাপেন মোর দেন 2 আওয়ার্স। সো প্লিজ, আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, সো প্লিজ, কতক্ষণ ভিডিওটার টাইমস ডিউরেশন এটা কোনো ব্যাপার না। আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের জন্য উপকারী, সো আপনারা দেখবেন। যদি মনে করেন উপকারী না, দরকার নাই দেখার। ওকে, সো এখন আমি আপনাদের বিষয়ে আলোচনা করব যে আমি এই যে ধারাবাহিক যে টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি কোন কোন বিষয়গুলো শেখাবো। যদিও আমি এখান থেকে সব বিষয়গুলা সব সফটওয়্যার আপনাকে আমি এই টিউটোরিয়ালের আন্ডারে দেখাতে পারবো না, কিন্তু গ্র্যাজুয়ালি এই কোর্সটি শেষ হওয়ার পরে আমি আপনাদের আরেকটা সফটওয়্যার সম্পর্কে দেখাবো, দেন আরেকটা সফটওয়্যার। তারপর আপনাদেরকে আমি প্রাথমিক একটা ধারণা দিচ্ছি যে আর্কিটেকচার এবং সিভিল ডিপার্টমেন্টের জন্য মূলত এই সফটওয়্যারগুলো একবারে মাস্ট। অ্যাজ এ civil or architectural, you must know this software. Okay, like ম্যানেজমেন্টের জন্য আপনাকে জানতে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে হোল যে প্রোগ্রাম আছে সবগুলো আপনাকে জানতে হবে ম্যানেজমেন্টের জন্য। ওকে, ড্রাফটিং এর জন্য আপনাকে অটোক্যাড মাস্ট, যেটা আমরা অলরেডি শিখতে শুরু করে দিয়েছি, এবং স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর জন্য আপনাকে জানতে হবে ইট্যাপস এবং স্টেট প্রো। এখানে নাম্বার 3 হবে, 4 করে লিখছি, কিছু মনে করবেন না। ফর স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর জন্য আপনাকে জানতে হবে ইট্যাপস এবং স্টেট প্রো। ইট্যাপসটা হচ্ছে আমরা যে রড, বালি, সিমেন্ট, কংক্রিটের মাধ্যমে কংক্রিট ওয়াইজ যে আমরা যে বিল্ডিং করি,
তার যে স্ট্রাকচারাল যে লোড ক্যালকুলেশন বা তার যে অ্যানালাইসিস সেটা করার জন্য আমরা মূলত ইটাব সফটওয়্যার ব্যবহার করব। আর যে কাজগুলো হচ্ছে আমাদের হচ্ছে স্টিলের স্টিলের এগুলো হচ্ছে রড, বালি, সিমেন্ট এগুলোতে তৈরি করা, এটা হচ্ছে স্টিল ওয়াইজ। সেই বিল্ডিং এর স্ট্রাকচার অ্যানালাইসিস আমরা করার জন্য স্ট্রাটপো সফটওয়্যার ইউজ করব। ওকে, সো আমাদের দেশের প্রেক্ষাপটে 80 or 90% বিল্ডিং এ কিন্তু আমরা আরসিসি তৈরি করি। সেজন্য আমাদের ইট্যাবসটা হচ্ছে একদম মাস্ট। ইট্যাবস আমাদের জানতেই হবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের জন্য ইট্যাবস এবং স্টেটপো দরকার নেই, বাট অটোক্যাড দরকার। কিন্তু ইট্যাবস এবং স্টেটপো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য মাস্ট। ওকে, আর স্টেটপোটা আমাদের জানতে হবে হচ্ছে যেহেতু আমাদের দেশ এখন আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে এবং অনেক কলকারখানা ব্যবসার প্রসার ঘটতেছে, এজন্য আমাদের কিন্তু বর্তমান সময়ে দেখবেন স্টিলের কিন্তু অনেক স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং আমাদের ইন ফিউচারে কিন্তু এটা কিন্তু আরো কিন্তু বাড়বে। সেজন্য আমাদের স্টেটপোটাও শেখা essential. সো প্রথমে আমি অটোক্যাড শেষ করার পরে কি শুরু করব? 3D Max। ওকে, 3D Max শুরু করব। 3D Max এখানে দেওয়া আছে ফর প্রজেক্ট প্ল্যানিং এর জন্য, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, এমএস প্রজেক্ট লাগবে এবং প্রিমাভিরা নামে একটা সফটওয়্যার পাওয়া যায়, সেটার মাধ্যমে আমরা প্রজেক্ট প্ল্যানিং বা ম্যানেজমেন্ট করতে পারবো। এখন 3D মডেলিং এর জন্য আমাকে কি করতে হবে? 3D মডেলিং এর জন্য আমি আপনাদের 3D Max, মায়া, রাবিট এই যে রিলেটেড যে ইয়াগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাদের 3D মডেলিং করাবো। সো বেসিক্যালি আসলে এই কোর্সটি শেষ করার পরে আমি আপনাদের 3D Max শেখাবো। 3D Max একবারে প্রফেশনাল লেভেলের, যে আপনি যদি করতে পারেন যে কোনো প্রফেশনাল লেভেলের ড্রয়িং। শুধু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজাইন না, যে কোনো দেশের যে কোনো প্রেক্ষাপটে আপনাদের প্রফেশনাল লেভেলের যে 3D Max ডিজাইন আছে সেটা করাবো। এবং 3D Max এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সটেরিয়র আর একটা হচ্ছে ইন্টেরিয়রের। সো যেহেতু আমার ডিপ্লোমা শেষ করেছি আর্কিটেকচারাল অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এবং গ্রাজুয়েশন করতেছি সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে, তাহলে বুঝতে পারতেছেন আমি আপনাদের আর্কিটেকচারাল একটা পরিপূর্ণ গাইডলাইন দিতে পারবো। দেন যেহেতু আমি আর্কিটেকচারাল অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করছি, সো ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত ভাবে ভিডিও মেক করে শেখাতে পারবো। আর যেহেতু আমি বর্তমান রানিং অবস্থায় সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে বিএসসি করতেছি, সো বুঝতে পারছেন আমি আর্কিটেকচারাল, ইন্টেরিয়র এবং সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে মোটামুটি ফ্যামিলিয়ার। যেহেতু আমি এই বিষয়গুলোর উপর পড়াশোনা স্টাডি করতেছি, এমন না যে এই বিষয়ে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই বা আমার কোনো হচ্ছে কি বলবো পরিচয় নাই, এরকম না। আসলে যেহেতু আমি এই ডিপার্টমেন্ট থেকে উঠে আসছি বা আমি এই ডিপার্টমেন্টে আছি, সো আপনারা আমার কাছ থেকে যেটুকু পাবেন সেটুকু কিন্তু একবারে অথেন্টিকেশন। লাইক আপনি মনে করতে পারেন আপনি একটা ভার্সিটিতে ভর্তি হলেন, সেই ভার্সিটিতে হচ্ছে সরকারি অ্যাপ্রুভাল নাই, তাহলে কি আপনি ওই ভার্সিটি থেকে যা শিখবেন সেটা কি আপনার কি কাজে আসবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে পারে, কিন্তু চাকরির বাজারে বা আপনি যখন হচ্ছে লাইক আপনার যখন সার্টিফিকেট, আপনার কি ভ্যালু আসবে? কারণ কি ওই ভার্সিটিটা বা ওই প্রতিষ্ঠানকে সরকার অ্যাপ্রুভ দেয় নাই। সো আপনি ওখান থেকে যেটা শিখবেন সেটা আপনি শিখতে পারেন অনেক কিছু, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশ আইনের আওতায় বা বাংলাদেশের যে রুলস রেগুলেশন সার্টিফিকেট যে ভ্যালু সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। লাইক সেম আমি আপনাকে যেগুলো শিখাবো সেগুলো কিন্তু অথেন্টিকেশন থেকে শিখাবো, কারণ আমি যেহেতু ওই ডিপার্টমেন্ট থেকে উঠে আসছি বা ওই ডিপার্টমেন্টে আছি, তো আমি আপনাকে এমন কিছু বলবো না যেটা ডিপার্টমেন্টের বাইরে বা ডিপার্টমেন্ট থেকে আমি যেটা শিখি না এরকম কিছু বলবো না। সো আমি আপনাদের যেটা শিখাবো সেটা আপনারা হয়তোবা ধরে নিতে পারেন যে অবশ্যই এর পেছনে একটা লজিক আছে, তাই না? তো তারপরেও যেহেতু আমি সামান্য একজন হিউম্যান এবং অতি ক্ষুদ্র আমার জ্ঞান, তো আমারও তো অনেক ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হলে সো প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমার চোখে দেখবেন। আসলে আমার একটাই চাওয়া যে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সামান্যটুকু হলেও যদি উপকার হয় সেটুকুতে আমার সার্থকতা। আমার অন্য কোনো ধান্দা বলেন বা অন্য কোনো আমার হচ্ছে চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে নাই। ওকে, সো আপনাদের আমি ফর ফাউন্ডেশনের জন্য সেভ 2000 এই সফটওয়্যারটি আপনার মাধ্যমে আপনারা ফর ফাউন্ডেশনের জন্য আপনারা আমি আপনাদের গ্র্যাজুয়ালি সবগুলো সফটওয়্যার সম্পর্কে করাবো, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে প্রথমে এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে, কারণ আপনি যে সফটওয়্যার সম্পর্কে জানতে চান
অটোক্যাড ছাড়া আপনি কোনো ড্রয়িং ভালোভাবে করতে বুঝতে পারবেন না। এজন্য আপনাকে প্রথমে অটোক্যাডটা শিখতে হবে। ওকে, তারপরে দেন আমি আপনাদের 3D Max বলেন, এক্সট্রুডে পার্ট বলেন, ইন্টেরিয়র বলেন, তারপরে ইট্যাপস বলেন, স্টেট প্রো বলেন, হ্যাঁ, সবগুলো আমি আপনাদের গ্র্যাজুয়ালি ধীরে ধীরে করাবো। ওকে, এরপরে বিষয়টা হচ্ছে an abstract about AutoCAD software, that means a summary of AutoCAD software। যেহেতু আমি আপনাদের AutoCAD সফটওয়্যার এর বিষয়ে এই বিষয়ের উপর আমি আপনাদের টিউটোরিয়াল বানাবো এবং এই সফটওয়্যার সম্পর্কে আমি আপনাদের কাজ শেখাবো। সেজন্য প্রথমে আমাদের অবশ্যই এই সফটওয়্যার সম্পর্কে কিছুটা জানা দরকার। ওকে, AutoCAD সফটওয়্যারটি হচ্ছে অটোডেস্ক কোম্পানির একটা সফটওয়্যার। ওকে, অটোডেস্ক কোম্পানি প্রথম প্রতিষ্ঠা করেন 1982 সালের 30শে জানুয়ারি। ওকে, জন ওয়ালকার নামে একজন ব্যক্তি 1982 সালের 30শে জানুয়ারি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং এই কোম্পানির প্রথম সফটওয়্যার হচ্ছে অটোক্যাড সফটওয়্যার এবং এই অটোক্যাড সফটওয়্যারটি জন ওয়ালকার বাজারজাতকরণ করেন 1982 সালের ডিসেম্বর মাসে। সো আমরা বলতে পারি জন ওয়ালকার হচ্ছে অটোক্যাড সফটওয়্যারের আবিষ্কারক এবং অটোডেস্ক কোম্পানির প্রতিষ্ঠাতা। আপনারা জানলে অবাক হবেন যে জন ওয়ালকার এখন পর্যন্ত জীবিত আছেন। ওকে, এবং তিনি একজন পেশায় একজন হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাড। অটো মানে আমরা জানি অটো মানে স্বয়ংক্রিয়, যেটা স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু করতে পারে, অটোক্যাড। আর ক্যাড মিন্স কম্পিউটার এইডেড ড্রাফটিং, অথবা আমরা বলতে পারি কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, সো তাহলে কি হতে যাচ্ছে, হোয়াট ইজ অটোক্যাড? তাহলে অটোক্যাড হচ্ছে এমন একটা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করা সফটওয়্যার যার মাধ্যমে আমরা স্বয়ংক্রিয়ভাবে কোনো ড্রয়িং করতে পারি। ওকে, এই অটোক্যাডের মাধ্যমে আমরা পৃথিবীর এমন কোনো ড্রয়িং নাই যেটা আমরা করতে পারি না, লাইক ইলেকট্রিক্যাল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, মেরিন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সহ যত ড্রয়িং আছে সকল ড্রয়িং আমরা এই অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। ওকে, এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এত সফটওয়্যার থাকতে আমরা কেন অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করব? এর কারণটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যার হচ্ছে একদম ইউজার ফ্রেন্ডলি। আমরা এটা খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে যে কোনো প্রকার ড্রয়িং আমরা খুব সহজেই করতে পারবো এবং এটি হচ্ছে সবথেকে বহুল ব্যবহৃত এবং সর্বপ্রথম আবিষ্কৃত হচ্ছে সফটওয়্যার। সো এই কারণে আমরা মূলত অটোক্যাড সফটওয়্যার দিয়েই মূলত ড্রাফটিং এর কাজ বেশি করা হয়। এছাড়াও আপনি অন্যান্য করতে পারেন, যেমন আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হন তাহলে সিভিল অটোক্যাড পাওয়া যায়, অথবা আপনি যদি হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড, মেকানিক্যাল অটোক্যাড, এরকম বিভিন্ন ভার্সন রয়েছে। তবে অটোক্যাডটা হচ্ছে সকলের জন্য, এই অটোক্যাডটা হচ্ছে একবারে সকলের হচ্ছে বস। অটোক্যাডের বস হচ্ছে অটোক্যাড এবং এরই অনেকগুলো শাখা আছে, অনেক উপশাখা আছে, হ্যাঁ, যেমন ইলেকট্রিক্যাল ক্যাড, মেকানিক্যাল ক্যাড, সিভিল ক্যাড, এরকম বিভিন্ন ভাগ করা আছে। ওকে, তো আশা করা যায় আপনারা অটোক্যাড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো এখন আমি আপনাদের যেটা করাবো, এখন আমি আপনাদের একটা পরিপূর্ণ একটা প্রজেক্ট দেখাবো, যে প্রজেক্টটা আমি আপনাদের এই টিউটোরিয়ালের ধারাবাহিকভাবে দেখাবো। প্রজেক্টটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি আপনাদের দেখাবো হচ্ছে এই প্রজেক্টটা, যেটা এইটা, সরি একটু দেরি হচ্ছে আপলোডিং নিতে। হ্যাঁ, ইটস ওয়ার্কিং প্লিজ। আসলে অনেকক্ষণ থেকে ল্যাপটপ ওপেন আছে তো এই জন্য একটু লোড হচ্ছে। হ্যাঁ, এটা ইটস ওয়ার্কিং। হ্যাঁ, দেখেন এখানে আপনারা কিন্তু একটা ড্রয়িং দিতে পাচ্ছেন, তাই না? ড্রয়িং দিতে পাচ্ছেন না একটা? হ্যাঁ, এখানে একটা আপনারা ড্রয়িং দিতে পাচ্ছেন। এটা হচ্ছে এই ড্রয়িং কে বলা হয় হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। এই ড্রয়িং এ আমরা দেখেন এখানে আছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এটা হচ্ছে একটা রোড, তারপরে এটা হচ্ছে মেন গেট,
তারপরে এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, এখানে হচ্ছে একটা সিঁড়ি দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। মনে হয় দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মোটামুটি ভালো লাগতেছে। সো আশা করা যায় এই ক্লাসগুলো করার পরেও আপনিও এইরকম একটা আর্কিটেকচারাল ড্রয়িং করতে পারবেন। যদি আমার উপর বিশ্বাস রাখেন এবং যদি বিশ্বাস রেখে প্রত্যেকটা টিউটোরিয়াল যদি আপনি যদি করেন, তাহলে আপনিও এরকম অবশ্যই করতে পারবেন। আমি আপনাদের শেখাবো, প্রমিস করলাম। দেন আসে হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এখানে লেখা আছে ফার্স্ট ফ্লোর টু ফিফথ ফ্লোর প্ল্যান। দ্যাট মিনস যদি আপনার যদি প্রথম ফার্স্ট ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা তালার যদি ডিজাইন প্রত্যেকটা তালার ডিজাইন যদি একই হয়, তাহলে আপনি লিখতে পারেন যে ফার্স্ট ফ্লোর তো ফিফথ ফ্লোর প্ল্যান। বাট আপনি যদি মনে করেন না, আমি ফার্স্ট ফ্লোর এক ডিজাইনে করলাম, সেকেন্ড ফ্লোর আমি ওইভাবে করবো, আমি অন্য ডিজাইনে করবো, তাহলে আপনার কিন্তু এই একটা প্ল্যান দিতে হবে। তখন আপনাকে ফার্স্ট ফ্লোরের জন্য একটা প্ল্যান, সেকেন্ড ফ্লোরের জন্য একটা প্ল্যান, থার্ড ফ্লোরের জন্য একটা প্ল্যান, ফোর্থ ফ্লোরের জন্য একটা প্ল্যান, ফাইভ ফ্লোরের জন্য একটা প্ল্যান, এইভাবে আপনাকে করতে হবে। যেহেতু আমি এখানে দেখাইছি যে আমার প্রত্যেকটা ফ্লোরের ডিজাইন একই হবে এবং প্রত্যেকটা ফ্লোরের রুমের মাপ বা আরো যে কিচেনের মাপ, দরজা, জানালা সবকিছু সেম হবে। তাহলে আপনি এই একটা ড্রয়িং এর মাধ্যমে লিখে দিতে পারেন যে ফার্স্ট টু ফিফথ ফ্লোর প্ল্যান। যদি মনে করেন না, আমি হচ্ছে এক একটা ফ্লোরের এক একটা রকম ডিজাইন করব, তাহলে আপনার এখানে আপনাদের জন্য প্রত্যেকটা ফ্লোরের জন্য এক্সট্রা করে ডিজাইন করে নিতে হবে। ওকে, হোপ ইউ আন্ডারস্টুড। দেন আসছে হচ্ছে রুফ ফ্লোর প্ল্যান। একটা রুফ বলতে হচ্ছে আমরা ছাদকে বোঝাই। একটা ছাদের ফ্লোর প্ল্যান কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো ছাদে মোটামুটি কি থাকে, সিঁড়ি থাকে, আর এই যে এটা স্লপ। এই স্লপটা মানে হচ্ছে যে ছাদের পানিটা হচ্ছে এদিক দিয়ে গড়ে ভূমিতে চলে যাবে এবং এটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ওকে, দেন আসে লেআউট প্ল্যান। আসলে লেআউট বলতে আপনার বিল্ডিং এর চারপাশের যে যে কোথায় কার অবস্থান, আপনার বিল্ডিং এর বামে কি আছে, পাশে কি আছে, সামনে কি আছে, এই বিষয়গুলো দেখানোকেই মোটামুটি লেআউট প্ল্যান বলা হয়। ওকে, দেন আমি আপনাদের করাবো হচ্ছে এলিভেশন। এখানে আপনারা দেখা যাচ্ছে ফ্রন্ট এলিভেশন। দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। ফ্রন্ট এলিভেশন হচ্ছে এটা এটা হচ্ছে সাউথ এলিভেশন, এটা হচ্ছে ইস্ট এলিভেশন, এটা হচ্ছে নর্থ এলিভেশন। সো এটা হচ্ছে আমাদের এলিভেশন সেক্টর। একটা বিল্ডিং এর চারদিক থেকে এলিভেশন করতে হয়। একটা এলিভেশন মানে হচ্ছে একটা বিল্ডিং এর সামনে দাঁড়ানোর পরে আপনি বিল্ডিং এর উপরে যখন তাকাবেন হাইট বরাবর, সেই বিল্ডিং এর আপনি নিচ থেকে উপর পর্যন্ত কি কি অংশ দেখতে পাচ্ছেন, এটাকে মূলত এলিভেশন বলা হয় সোজা বাংলা ভাষায়। ওকে, সো যেহেতু আমরা যদি একটা বিল্ডিং এর যদি ফ্রন্টে দাঁড়াই, তাহলে আমরা বিল্ডিং এর ফ্রন্টটা আমরা দেখতে পাবো হচ্ছে এরকম। যদি সাউথে দাঁড়াই তাহলে আমরা এরকম দেখতে পাবো। ওকে, ইস্টে দাঁড়ালে আমরা এরকম দেখতে পাবো। সো এইভাবে আমাদের এলিভেশনটা করা হয়েছে। ওকে, এবং এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে বিল্ডিং এর বাউন্ডারি ওয়াল এলিভেশন কেমন হবে, মানে একটা বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোরে যে বাউন্ডারি ওয়াল থাকে সেটা দেখতে কেমন হবে, সেটা হচ্ছে এরকম। ওকে, সো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। যদিও প্রথম টিউটোরিয়ালে আমি জাস্ট বোঝাইতেছি যে আমি আপনাদের কি শেখাবো ইন ফিউচারে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আপনাদের গ্র্যাজুয়ালি টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল এগুলো প্রত্যেকটা আমি আপনাকে পার্ট বাই পার্ট একবারে এ টু জেড শেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, দেন আমি আপনাদের শেখাবো হচ্ছে দেন এটা যে সেকশন। সেকশন হচ্ছে একটা বিল্ডিং এর সেকশন হচ্ছে অনেক বড় হতে পারে। আপনি ইচ্ছে করলে একটা বিল্ডিং কে 50 ভাগে কাটতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে বা এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। তবে সচরাচর একটা বিল্ডিং কে সর্বনিম্ন দুইটা সেকশন করতেই হবে। একটা হচ্ছে স্টেয়ার ছাড়া আর একটা হচ্ছে স্টেয়ার সহ। এখানে দেখেন এই সেকশনে কিন্তু কোনো স্টেয়ার নাই, মানে এই সেকশনটা আমি এমনভাবে কাটছি যেখানে কোনো স্টেয়ার ছিল না। এই সেকশন দেখেন এখানে স্টেয়ার আছে। তার মানে কি একটা বিল্ডিং এ রাজুক থেকে প্ল্যান পাস করার জন্য আপনাকে কমপক্ষে দুটো সেকশন করতেই হবে। একটা হচ্ছে সিঁড়ি ছাড়া সেকশন আর একটা হচ্ছে সিঁড়ি সহ সেকশন, কিন্তু আপনাকে এলিভেশন করতে হবে চারটায়। ওকে, একটা বিল্ডিং এর চারদিক থেকে আপনাকে এলিভেশন করতে হবে। সো বেসিক্যালি এই পার্টটাকে বলা হয় হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। এই পার্টটাকে বলা হয় আর্কিটেকচারাল পার্ট বা আর্কিটেকচারাল ড্রয়িং। যদিও আর্কিটেকচারাল ড্রয়িং এ আরো কিছু বিষয় আছে যেটা আমি এখানে সংযুক্ত করে নাই, কিন্তু আমি যখন আপনাদের টিউটোরিয়াল আকারে ধারাবাহিক শেখাবো সেখানে আমি আপনাদের দেখাবো। ওকে, আরো কিছু কাজ আছে। দেন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ক। ওকে, আচ্ছা,
সেটা আছে হচ্ছে এই ফাইলে। দেখেন এই ফাইলে অনেক কাজ আছে, আমি আপনাদের জাস্ট শুধু দেখাচ্ছি হচ্ছে স্ট্রাকচারাল পার্টটা দেখাবো, অন্য পার্ট এখন আপনাদের পরে দেখাবো। দেখেন এটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ক। স্ট্রাকচারাল ওয়ার্কে কি থাকে দেখেন, এটা হচ্ছে কলাম। দেখেন এটা হচ্ছে কলাম লেআউট, মানে একটা বিল্ডিং এর কলাম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আমরা যেমন পা ছাড়া হচ্ছে দাঁড়াতে পারি না বা হাঁটতে পারি না, সেরকম একটা বিল্ডিং এর কলাম হচ্ছে লাইক পায়ের মতো। হ্যাঁ, আমাদের যেমন পা যদি না থাকে তেমন আমরা তখন দাঁড়াতে পারি না, মাটিতে পড়ে যাই। সেম অনুরূপ একটা বিল্ডিং এর হচ্ছে কলাম হচ্ছে পায়ের মতো কাজ করে। একটা বিল্ডিং এর সমস্ত ভর ভূমিতে স্থানান্তর করার কাজটা করে হচ্ছে কলাম। সো বিল্ডিং এর কলাম যদি আপনার যদি পড়ে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে মুহূর্তের মধ্যে সেই বিল্ডিংটা কি করবে, মাটিতে পড়ে যাবে। সো বিল্ডিংটা ভেঙে যাবে। সো একটা বিল্ডিং কে দাঁড় করানোর জন্য কলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং একটা বিল্ডিং এর যে ভার্টিক্যালি যে অংশ থাকে আরসিসি তৈরি, সেটাকে মূলত আমরা কলাম বলি। ওকে, সো বিল্ডিং এর সকল প্রকার লোড ভূমিতে স্থানান্তর করার জন্য যে ভার্টিক্যালি যে আরসিসির যে স্ট্রাকচার তৈরি করা হয় সেটাকে কলাম বলা হয়। এবং কলাম হচ্ছে একটা বিল্ডিং এর পায়ের মতো সকল ভর বহন করে। সো এই কলাম লেআউটটা বিল্ডিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ওকে, সো আমি আপনাদের স্ট্রাকচারাল দ্যাট মিনস সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টে আমি আপনাদের প্রথমে শেখাবো হচ্ছে কলাম লেআউট। ওকে, আমি আপনাদের বিস্তারিত এগুলো বলতেছি না এখন, যেটা আমি আপনাদের পরে শেখাবো, জাস্ট একটা ধারণা দিচ্ছি যে আপনাদের কি শেখাবো। দেন কলাম লেআউটের পরে আপনাদের এখানে আসবে হচ্ছে, দেখেন লেখা আছে রেইনফোর্সমেন্ট ডিটেইল অফ আ কলাম অ্যান্ড শিডিউল। মানে এখানে হচ্ছে আমি যে কলামগুলো ইউজ করছি, এই কলামের কয়টা রড দেব আমি, এই একটা রডের কত হচ্ছে ডায়া, এই বিষয়গুলো হচ্ছে এখানে হচ্ছে দেখাবো। ওকে, মানে এখানে রেইনফোর্সমেন্ট যে ডিটেইলসটা আছে, এর হচ্ছে কত আকার, কত রেশিওতে আমি দেব, হ্যাঁ, তারপর হচ্ছে রডের ডায়া কত, রেশিও কত হবে, টোটাল যে রেইনফোর্সমেন্টের যে ডিটেইলস সেটা আমি আপনাদের হচ্ছে এই শিডিউলের মাধ্যমে দেখাবো। ওকে, আচ্ছা, দেন আসে হচ্ছে ফুটিং। একটা বিল্ডিং এর সবার নিচের যে অংশ থাকে সেটা হচ্ছে ফুটিং। একটা বিল্ডিং তৈরির বেসটা শুরু হয় হচ্ছে ফুটিং থেকে, অথবা অথবা আপনার বলতে পারি ফুটিং হতে পারে, সেটা হচ্ছে পাইলসও হতে পারে বা ম্যাট ফাউন্ডেশন হতে পারে। সচরাচর যদি বিল্ডিং যদি দুই তিন তলা হয় এবং বিল্ডিং এর মাটি যদি ভালো হয়, তাহলে সেখানে আমরা সাধারণভাবে ফুটিং করেই আমরা সেই বিল্ডিংটা তৈরি করতে পারি। কিন্তু যদি বিল্ডিং এর হাইট অনেক বেশি হয়, ৫ তলা বা ৬ তলার উপরে, এবং সেখানকার মাটির কন্ডিশন যদি খুব বেশি ভালো না হয়, তাহলে সেখানে আমরা কি করতে পারি, পাইলস দিতে পারি। দেন অথবা যদি আমরা আরো যদি বিগ ফাউন্ডেশনের বিল্ডিং করি, তাহলে সেখানে আমরা কি দিতে পারি, মাড ফাউন্ডেশন দিতে পারি। ওকে, তো আমি আপনাদের এই টিউটোরিয়ালে সবকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে ফুটিং। এটা হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান। দেন এটা হচ্ছে ফুটিং এর সেকশন। এটা হচ্ছে ফুটিং এর সেকশন। ওকে, এটা হচ্ছে ফুটিং এর সেকশন। তারপরে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বিম লেআউট। একটা বিল্ডিং এর বিমটা হচ্ছে, এটা হচ্ছে হরিজন্টালি আরসিসি এর একটা হচ্ছে স্ট্রাকচার, যেটা হচ্ছে ছাদের উপরের অংশ লোড নেয় এবং সেই লোডগুলোকে হচ্ছে কলামে স্থানান্তর করে। এটাকে বলা হয় হচ্ছে বিম। এবং বিমও হচ্ছে একটা বিল্ডিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। ওকে, সো আমি আপনাদের শেখাবো কিভাবে বিম তৈরি করতে হয়, এবং আমি আপনাদের একটা বিমের লং সেকশনও দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন দেখতে অনেক ভালো লাগতেছে না, যে অনেক কঠিন হয়ে যাবে, সমস্যা নেই, আমি আপনাদের গ্রাজুয়ালি শিখিয়ে দিব। দেন আমি আপনাদের দেখাবো হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান। ওকে, ফ্লোর বিম লেআউট প্ল্যান আপনাদের আমি দেখাবো এভাবে, এবং এটা হচ্ছে ফ্লোর বিমের হচ্ছে সেকশন। এরপরে আমি আপনাদের দেখাবো পাইল লেআউট প্ল্যান। পাইলটা হচ্ছে আমি ইতিমধ্যে বললাম যে যদি কোনো বিল্ডিং যদি অধিক তলার হয়, যেমন ৬ তলার উপরে হয় বা ৬ তলা হয়, এবং সেখানকার মাটি যদি অত বেশি ভালো না হয়, তাহলে আপনারা সেখানে ফুটিং ইউজ না করে সেখানে পাইলস ইউজ করবেন। কারণ পাইলস ইউজ করলে বিল্ডিং এর স্ট্রাকচার স্ট্রেংথ দেন এটা অনেক বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পাইল ক্যাপ লেআউট প্ল্যান। ওকে, এটা হচ্ছে পাইল ক্যাপ লেআউট প্ল্যান। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাইলস সেকশন। ওকে, এটা কি, পাইলস সেকশন।
সো আপাতত আমাদের এখানে এই কয়টাই আছে, কিন্তু এখানে আপনার কমপক্ষে আরো 10টা, এরকম আরো 10টা ড্রয়িং যুক্ত হবে। যে ড্রয়িং গুলো আমি এখানে এখনো সংযুক্ত করি, এটা অন্য জায়গাতে আছে, আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে স্ট্রাকচারাল বা সিভিল ডিপার্টমেন্টের কাজে কি কি জিনিস থাকে, এবং এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, পার্ট বাই পার্ট আরো অনেকগুলো আছে, আমি এখানে সংযুক্ত করি না। ওকে, সো আমি যখন টিউটোরিয়াল তৈরি করবো তখন আপনাদের সবকিছুই করবো। সো দেখবেন যে আপনাদের ক্লাস মোটামুটি 30টার বেশি হবে এই কোর্সে। সো আশা করা যায় আমি আপনাদের বোঝাতে পারছি যে আমি এই কোর্সে আপনাদের কি শেখাবো। সো এটা আমার প্রথম ক্লাস। সো প্রথম ক্লাসে অনেক বেশি বক বক করলাম, অনেক বেশি জ্ঞান দিলাম। জানি সকলের হয়তো বা বক বক জ্ঞান দেওয়া ভালো লাগে না এবং শুনতে ভালো লাগে না, কিন্তু প্লিজ এই একটা ভিডিও দেখে আমাকে জাজ করবেন না, কারণ এরপরে আমি আপনাদের জন্য আরো অনেকগুলো ভিডিও তৈরি করব এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য। সো প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি মনে করেন যে আমার থেকে আপনারা কিছু শিখতে পারবেন, শুধু শুধু সেজন্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন না আমার থেকে শেখার আপনার কিছু নাই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। ওকে, যদি মনে করেন যে না আমার কাছ থেকে আপনি কিছু শিখবেন, কিছু শিখতে পারবেন, বা আমি কিছু আপনাদের কিছু দিতে পারবো, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সো আশা করা যায় প্রথম ভিডিওতে আর বেশি না যাই, ভিডিওটা আমার মনে হয় এখানে শেষ করাই ভালো, তাই না? আমার মনে হয় এখানে শেষ করাটা বেশি ভালো হবে নাকি? সো ঠিক আছে, প্রথম ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। ভিডিওটা প্রায় 46 মিনিট পার হয়ে গেছে। সো আমি জানি আপনাদের হয়তো বোরিং লাগবে। সো আমি পরবর্তী এই ভিডিওতে আমি আপনাদের যে ভিডিওটা আছে সেটা আপনাদের দেখাবো। সো প্লিজ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন, এবং যদি কোনো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন। আর যাবার পরে একটা কথা বলি, যদি আপনার মনে হয় যে আমার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।